আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন। এবার গণ অধিকার পরিষদের নেতা তিনি যে তথ্য প্রকাশ করলেন, রীতিমতো চমকে যাবেন। আওয়ামী লীগ কীভাবে আবার দেশে ঢোকার পরিকল্পনা করছে, সেই সাথে আগামী জানুয়ারিতে ডক্টর ইউনূসকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত তারা। কয়েকদিন আগেই এই সরকারের মধ্যে কিন্তু একটি ঝামেলা হয়েছিল, বিডিআর বিদ্রোহর যে হত্যাকাণ্ডের বিচার তারাও কিন্তু গড়িমসি করেছে। সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক তথ্য এবার প্রকাশ করে দিলেন যে কারা এর সাথে জড়িত। তাহলে এখন উপদেষ্টা পরিষদেও আওয়ামী লীগের অনেক দোষরা রয়েছে এমন দাবি করেন। সে সাথে ইউনূস সরকারের মধ্যে ঘাপটি মেরে ঢুকে থাকা সেই আওয়ামী লীগের নানা ধরনের ব্যক্তিদের নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেন। তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে, কোনোদিনও বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ডের বিচার সেটা হবে না। আরও কী কী বিষয় তুলে ধরলেন, রীতিমতো চমকে যাবেন, জানতে পারবেন ভয়াবহ তথ্য। এদিকে বিপিনুল হক নূর একটি বার্তা দেশবাসীকে দিয়ে ব্যাপক তথ্য প্রকাশ করে দিয়েছেন। 2019 সালে 22 ডিসেম্বর ডাকসু ভবনে ছাত্রলীগের উপর ছাত্রলীগের যে হামলা, সেই বিষয়গুলো তুলে ধরেন এই গণ অধিকার পরিষদের মূল নেতা বিপিনুল হক নূর। যখন 2019 সালে তিনি নির্বাচিত হন ডাকসুর ভিপি, সেই ভিপির উপর কিভাবে আওয়ামী লীগ নির্যাতন করে, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি তখনকার সময়ের সেই বিষয়গুলোও তুলে ধরেন। কীভাবে হামলা করা হয়েছিল এই ভিপি নূরের উপর, সেই বিষয়গুলো নিয়ে আরও কী তথ্য দিয়েছেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। তখন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন তুলে ধরে কীভাবে ডক্টর ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্র, সেই সাথে বিডিআর বিদ্রোহের বিচার কেন এই উপদেষ্টা পরিষদ করতে এত বিলম্ব করছে, আরও কী কী বিষয় তুলে ধরলেন চলুন তার কাছ থেকে জেনে নেই। কিন্তু নানান কারণে আসলে সেই আরামটা আমরা পাচ্ছি না। কেন জানেন? কারণ ওই যে মুরব্বীরা বলে, সাপ মেরে লেজে বিষ রেখে দিলে সেই সাপ আবার তাকে ছবল মারে। আমরা আওয়ামী লীগকে মেরে ঠিক তার লেজে বিষটা রেখে দিয়েছিলাম 5ই আগস্টে। 5ই আগস্টে আমি একটা কথা বলেছিলাম, হাসিনাকে উৎখাত করেছেন, তাকে বিতাড়িত করলাম দেশ থেকে, কিন্তু হাসিনার প্রত্যেকটা দোসর বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। কোন ঘটনা? গুপ্ত হত্যা শুরু হয়েছে, যেখানে সেখানে আমাদের সমন্বয়কদের হত্যা করা হচ্ছে, ছাত্র ভাইদের কুপিয়ে মারা হচ্ছে। গত পরশুদিন দেখলাম মেঘনা নদীতে একটা জাহাজে 7 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। হাসিনার বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, এই খুনি হাসিনার বিচার করা যাবে না। সরকার যাতে তার বিচার না করে, বেশি বাড়াবাড়ি না করে, তাদের নিয়ে নাড়াচাড়া না করে, এই জন্যই মূলত সরকারকে একটা থ্রেটে রাখার জন্য, চাপে রাখার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এই সরকার 90 ভাগ দায়ী। 90 ভাগ। কেন জানেন? কারণ সরকার অনেক উদার। সরকারকে আমরা বললাম আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, সরকারের 2-1 উপদেষ্টা বলে না, আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী দল, অনেক অবদান, এরকম কথা বলে তো আজকে তাদের এই ছবল মারা শুরু করেছে। বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল না পিলখানায়, এই হত্যার বিচার নিয়ে ওরা কালবানা শুরু করেছিল। গত বৃহস্পতিবারে আমি বিডিআর এর পরিবারদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলাম। জাহাঙ্গীর সাহেবকে বললাম যে এটার তদন্ত কমিশন গঠন করতে হবে, জাতীয় তদন্ত কমিশন। বলে এটা হাইকোর্টের একটা আছে জাজমেন্ট, এটা কমিটি করতে হবে। তাই বললাম ভাই, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায় না, এগুলো বহুত আগেই আমরা দেখে আসছি। জনগণ চাই এই হত্যাকাণ্ডের সঠিক একটা রহস্য জনগণের সামনে উন্মোচিত করার জন্য। আর এই হত্যাকাণ্ডের সঠিক রহস্য বের করার জন্য একমাত্র জাতীয় তদন্ত কমিশনের বাইরে অন্য কোনো মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন কমিটি করলে কোনো লাভ হবে না। এই কথা বলার পরে আমার সামনেই আসিফ নজরুলকে ফোন দিল, বলল যে এটা আইনের কি জটিলতা আছে, আপনি একটু আসেন। তারপরে গত 2 দিন আগে একটা কমিশন করছে, যদিও ওই কমিশনটা আমাদের মন মতো হয় নাই, তারপরে কমিশন করেছে। এই যে আমরা জাতীয় তদন্ত কমিশনের কথা বললাম, কেন জানেন? কারণ ওই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের অনেক বড় বড় রাঘব বোয়াল জড়িত। এখন ধরেন এই বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য আর্মির প্রধানকে জেরা করা দরকার। তো এই মন্ত্রণালয়ের আন্ডারে যদি একটা মেরুদণ্ডহীন কমিটি হয়, ওই কমিটি সেনা প্রধানকে গিয়ে জেরা করতে পারবে? ওই সাহস হবে তার? এই জন্য আমরা বলেছি যে একটা ন্যাশনাল ইনকোয়ারি কমিশন করতে হবে, যেটা প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড হতে হবে। যখন ওই কমিশন প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড হবে, সে প্রয়োজনে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে জেরা করার প্রয়োজন হলে তাকেও জেরা করবে তারা। এরকম শক্তিশালী কমিশন দরকার। কিন্তু তারা মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি করতে চাই। যুদ্ধ করলে তারা কেন করলেন? সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দেওয়ার জন্য। তারা কি ওই সার্টিফিকেট আর আওয়ামী লীগের সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন? করেন নাই। কিন্তু যুদ্ধের পরে যারা ক্ষমতায় আসলেন,
তারা প্রত্যেকেই জনগণের সাথে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন। শেখ মুজিব নিজেও বেইমানি করেছেন বাকশাল কায়েমের মাধ্যমে। এরপরে 90 সালে এসে আরেকটা লড়াই করতে হলো, হলো না ভাই? বিপ্লব করতে হলো কার বিরুদ্ধে? এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে। ওই সময় 3টা জোট ছিল আমাদের আন্দোলনে। 24 সালে এসে আরেকটা লড়াই করতে হলো আমাদের, 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন আমি প্রশ্ন করি, এই 24 সালের পরে আমরা যদি আবারও ওই যেনতেন ভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই, এই যে আপনারা যারা বসে আছেন, আগামী 5-10 বছর পরে আবারও ওইভাবে আপনাদের সন্তানকে রাজপথে নেমে জীবন দিতে হবে, আবারও মরতে হবে। চলুন এ পর্যায়ে দেখে নিই কিভাবে ডাকসু ভবনে হামলা হয়েছিল 2019 সালে। তো ভিপি নির্বাচন হওয়ার পর কি কি বিষয় উঠে আসলো চলুন দেখে নিই। ভিপি নুরুল হক নূর তিনি তুলে ধরেছেন সেই বিষয়টি, কিভাবে ছাত্রলীগের নেতারা তার উপরে হামলা করে। মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি, এখান থেকে ডাকসুর রুমে, আমার রুমে বসছিলাম। কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিদ আসলো। সাদ্দাম কিছুক্ষণ কথা বললো, সঞ্জিদ এসে হুমকি দামকি শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না। এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবেই আমরা 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল। ডাকসুর বিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে, আমি বসি। সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নাজমুল, কবি নজরুল কলেজের রাজ, আরো অনেকে নাম মনে পড়ছে, এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছি না। আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত, ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে। তো আমি ডাকসুর ভিপি, আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে, আমার রুমে কে থাকবে না থাকবে, সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে। সঞ্জিত ডাকসুর কেউ না। এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর, যেটা ইতিমধ্যে আমাদের বলছে, তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন, শিক্ষক নামে কলঙ্ক ছিলেন। যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে, আপনি বিষয়টা দেখেন। তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকসুতে কি করো। আচ্ছা, আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি, আমি আমার রুমে কখন আসবো যাবো এটা প্রক্টর নির্ধারণ করে দিবে। তো যাই হোক, সেদিন পরবর্তী যে ঘটনা, কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল, তারপরে লাঠি, যা হাতের পাশে রড মড দিয়ে, বাড়ি দিয়ে, দরজা গ্লাস গ্লাস সব ভাঙচুর করেছে। দেখেছেন সেই চিত্র। আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুশাদ ফরিদি স্যার, আরো 2-1জনকে নিয়ে বোধহয় উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2-3জন সাংবাদিক। তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার, ওনাদের মতো শিক্ষক, তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায়, ছাত্র হিসেবে সম্মান জাগে। কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার, প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার, সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে। এভাবে তুলে ধরেন 2019 সালের ঘটনা। তিনি তুলে ধরেন কিভাবে তাদের উপরে হামলা হয়েছিল। এ সকলের বিচার এখন দেখতে চান তিনি। দেখা যাক সামনে তারা আরো কতটুকু আন্দোলন করতে পারে।